এটা তো 1 মাসের বেশি সময়কার জার্নি। তো আমরা যখন আন্দোলন শুরু করি তখন আসলে ভাবিনি যে আমরা আসলে ওই জুলাই মাস পার করে অগস্ট শেষ করে এই যে এখন সেপ্টেম্বরে এই সময় আসলে বসে থাকবো, এই সময় পৌঁছবো। তো এটা আসলেই আমাদের কাছে আমরা এটা ওই সময় আমরা এটা কল্পনাও করতে পারিনি, এটা আমাদের চিন্তাতেও ছিল না যে আমরা আসলে এইরকমভাবে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে শুধু এটা না, ইতিহাস সৃষ্টি করবেন। মানে এটা মানে অবশ্যই যে আমরা জানি যে কি করেছেন, কিন্তু আসলে যদি বড়ভাবে দেখি এটা একটা অসাধারণ অর্জন পুরো জাতির জন্য। সেটাই আপনাদের হাত ধরে এসেছে। বলছিলাম যে আমরা আসলে ওই সময়টাতে যখন আমরা শুরু করেছিলাম আন্দোলন তখন আমরা এটা ভাবতে পারিনি যে আমরা এই অবস্থায় এসে পৌঁছবো। তো আপনি যেটা বলছিলেন চিমটি কেটে দেখার বিষয়টা, তো ওটা আসলে আমরা ওই সময়টাতে ভাবছিলাম যে আমরা আসলে উই আর লিভিং আওয়ার ড্রিম, উই আর নট ড্রিমিং আওয়ার ড্রিম, উই ওয়ার লিভিং Living আওয়ার the dream, absolutely, very well said. নাজিফা, আপনার সম্বন্ধে একটু জানতে চাই। পড়াশোনা কোথায়, প্রথমে এটা বলেন, বেড়ে ওঠা কোথায়, তারপরে এবং রাজনৈতিক ভাবনাটা। আমি পড়াশোনা করেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচার নিয়ে, এবং আমার বেড়ে ওঠা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জ। ওখানেই ছিলাম আমি, আমার এইচএসসি পর্যন্ত ওখানে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপর আমি ঢাকায় আসি আমার হায়ার স্টাডিজের জন্য। ভাবনাটা কি ছিল এই আন্দোলনের সাথে? এই আন্দোলনের সাথে বলতে গেলে একটু ছোট করে বলতে গেলে এটার একটা ছোট রিক্যাপ করা লাগে যে পলিটিক্যাল ভাবনার জায়গাটা কি ছিল। সেটা হচ্ছে আমরা যখন বড় হচ্ছিলাম তখন আমরা আসলে দুটো দলই দেখেছি, মানে আওয়ামী লীগের শাসন ব্যবস্থাও দেখেছি এবং বিএনপিরটাও দেখেছি। তো যখন আমি বড় হচ্ছিলাম তখন আমি আসলে এই দুটো জায়গাতেই আমার ইন্টারেস্ট আমি পাইনি ওরকমভাবে। এখানে নানান তর্ক বিতর্ক থাকতে পারে, এখন এসে আমরা দেখছি যে ছাত্রলীগ কী করেছে, তারা পুরোপুরি একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছিল, তারা কিভাবে আন্দোলন জুড়ে আমাদের শিক্ষার্থীদেরকে পিটিয়েছে। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক মতাদর্শগুলো ছিল সেখানে আমার মনে হচ্ছিল আমি খুব একটা কানেক্ট করতে পারছি না, আমার একটা বিকল্প চিন্তাধারা ছিল। এটা আমার পড়াশোনার কারণে হোক, আমার বাবা একজন শিক্ষক, আমার মাও শিক্ষক, তো তাদের কারণে হচ্ছে আমার বাসায় একটা পড়াশোনার আবহ ছিল। তো আমার কাছে ওই রকমভাবে আমি ভাবতে গেলে ওইরকম একটা আইডিয়ালাইজড একটা পলিটিক্যাল সেন্স আমার মধ্যে গ্রো করেছিল, যেটা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ড করে না। তো ওই পলিটিক্যাল একটা কনসাসনেস গ্রো করে, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি দেখেই বাসায় রাজনৈতিক আলোচনা হতো, এবং আমার পড়াশুনো আমি মানে এই সব কিছুই আসলে আমাকে পলিটিক্যালি কনসাস হতে হেল্প করেছে। আপনি যেটা বলছিলেন যে আপনার পলিটিক্যাল ভাবনা, না আমি একটা সত্যি কথা বলি, আপনি যখন শোতে গেস্ট হিসেবে এসছেন আমি স্বাভাবিকভাবে খুবই এক্সাইটেড ছিলাম, যে তো অবশ্যই যেটা বলেছি যে সুপার হিরো আপনার এই দেশের জন্য। না এটা এরকম ভাবে বলতে, না এরকম ভাবে নিতে চাই না। আবার একটা সত্যি কথা যেটা বলি, কোথায় যেন একটু ভয়ও কাজ করছিল, কারণ এখন কেউ আসলে কোনো সংগঠনের সভাপতি হতে যাচ্ছে না, সবাই যাচ্ছে সমন্বয়ক হতে। কোথাও না কোথাও যে এটা যদি বলেন যে কিছুটা সম্মানের জায়গা থেকে ভয়, আবার যে ধরনের কর্মকাণ্ড আমরা দেখছি যে ছাত্ররা অনেক জায়গায় যেটাকে আমরা বলি মব জাস্টিস হচ্ছে, আমরা দেখেছি যে অনেক সময় উপস্থাপকরা প্রশ্ন করছেন, দর্শকরা যেহেতু আপনাদেরকে এখন অনেক ভালোবাসেন, পছন্দ করছেন না, অনেক ধরনের মন্তব্য করছেন, তো আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি আমি নির্ভয়ে? না একদমই এটা নির্ভয়ের জায়গা থেকে আমি বলবো যে এখানে আসলে ভয় এবং নির্ভয় এটার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা আসলে যে ম্যান্ডেট নিয়ে আন্দোলনটা করেছি সেখানে তো আমাদের সাথে আমাদের মানে সবার মধ্যে এখন একটা আস্থার জায়গা থাকবার কথা, যে আমরা বলতে চাই যে এজেন্ট অফ চেঞ্জ হওয়ার যে জায়গা সেই রোলটা আমরা প্লে করতে চাই। কিন্তু আপনি যে জায়গাটার কথা মেনশন করেছেন যে এখানে বিভিন্ন রকমের পার্সপেক্টিভ আছে, যে এখন মব জাস্টিসের একটা বিষয় আছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এবং আমাদের অনেকের সাথে আমরা তো ইন্টারকানেক্টেড, আমাদের প্রতিনিয়ত দেখা হচ্ছে নানান বিষয়ে, আমরা এগুলো নিয়ে কনসার্ন। এই যে আপনি মব জাস্টিসের কথা বলছেন, বিশেষ করে একটু নাজিফা যে শিক্ষকদের সাথে যেটা হচ্ছে, আমি অবস্থানটা একদম পরিষ্কার করি যে সেই শিক্ষক যদি তিনি কোনো দুর্নীতি করে থাকেন, তার যদি কোনো ভুল থেকে থাকে, কোনো অনিয়মের সাথে জড়িত থাকেন, তার জন্য কিন্তু বিচার ব্যবস্থা আছে। ছাত্ররা শিক্ষকদের অপমান করবে, এটা জাতি হিসাবে আপনি যে ম্যান্ডেটের কথা বলছেন, যে আমরা বলছি যে নতুন বাংলাদেশ, এই কালচার, এই সংস্কৃতিতে কোনো জায়গা নেই। আমি সমন্বয়ক হিসাবে আপনার আন্দোলন করছেন,
আমি জানতে চাই যে যারা বলছে যে ছাত্রদের গায়ে হাত তোলার কথা শিক্ষকদের, শিক্ষকদের। এইটার পুরোপুরি বিপক্ষে আমি বলবো। আমি এইটাকে কোনোভাবেই সমর্থন করব না, কারণ আমি একটু আগেও আপনাকে বলেছি যে এই আন্দোলনটা আমার বাবা মা শিক্ষক দুইজনই, এবং আমাদের এই আন্দোলনটা যে সফল হয়েছে এটার পেছনে হচ্ছে যেরকম এইটা সত্য যে অনেক শিক্ষক রয়েছেন যারা আসলে সমর্থন দেননি। সমর্থন জানায়নি এবং স্বৈরাচারী সরকারের সম্মতি উৎপাদনে তারা কাজ করেছে। এক দুই হচ্ছে আমি একটু এটার আপনাকে মাঝখানে interrupt করি। আমি একটু শেষ আচ্ছা, করছি। হ্যাঁ। সেটা হচ্ছে এরকম অনেক শিক্ষক রয়েছেন যারা আমাদেরকে প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন। আপনি দেখে থাকবেন যে আমাদের 6 জন সমন্বয়ককে যখন ডিবি অফিস কার্যালয়ে আটকে রাখা হয়েছিল, তখন আমাদের শিক্ষকদের একটা নেটওয়ার্ক আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, যে তারা তারা এগিয়েছেন, গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে। এরকম তো অনেক শিক্ষক তো পরোক্ষভাবে ছিলেন, মানে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে মানুষের। সবাইকেই আপনি যেমন রাস্তায় নেমেছেন, সাহস দেখেছেন, অনেক লক্ষ লক্ষ ছাত্রী বা ছাত্র তো এরকম সাহস দেখায়নি। তো সেক্ষেত্রে যে শিক্ষক চুপ ছিলেন, আমরা দেখেছি যে তাকেও হয়তো আক্রমণ করা হচ্ছে। আমি এটা সামগ্রিকভাবে কোনো শিক্ষক বা কোনো বিশেষ পেশার জন্য বলছি না, পুরো এই আন্দোলনে অনেক হয়তো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সরাসরি সংহতি প্রকাশ করতে পারেননি। এখন তাকেও কি কাঠগড়ায় তুলতে হবে? না, আমি আপনার উত্তরটা দিচ্ছি। প্রথমে আমি বলবো যে এইটা কিন্তু শুরু হয়ে যায় আমাদের 5ই আগস্টের পরপরই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায় বিভিন্ন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। তো এটার কিছুদিন পর হচ্ছে গিয়ে আমরা যখন চারপাশের সিচুয়েশন সামলে উঠতে পারছিলাম না, আমাদের একটা সরকার গঠিত হচ্ছিল না, তো তখন আসলে ওই ধরনের কাজগুলো আমাদেরকে বেশি প্রভাবিত করছিল বা আমাদেরকে বেশি আন্দোলিত করছিল যে এইটা ফার্স্ট প্রায়োরিটি, আমাদেরকে এই কাজটা আগে করতে হবে। কিন্তু যখন আমরা দেখলাম যে এই জায়গাটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, এটা থামছে না, এবং আমরাও তখন আসলে প্রাথমিক ধাক্কাটা সামলিয়ে এই বিষয়গুলোতে কনসেন্ট্রেট করছি, তখন আপনি দেখবেন যে আমাদের এখনকার যে শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু এই সম্পর্কে একটা মন্তব্য করেছেন। তিনি অফিসিয়ালি জানিয়েছেন যে এই যে শিক্ষকদেরকে যেরকম যে হয়রানি করা হচ্ছে, এরকমভাবে চাপ দিয়ে তাদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, এটা করা যাবে না, এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, সরাসরি বলেছেন। এবং আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকেও, সমন্বয়কদের জায়গা থেকেও আমরা এই স্ট্যান্ড ক্যারি করি যে শিক্ষকদের সাথে, শিক্ষকরা যদি এরকম কোনো জায়গায় তারা জড়িয়ে থাকেনও যেটা ফ্যাসিবাদী সরকারের সম্মতি উৎপাদন করেছিল, সেজন্য ল আছে, অর্ডার আছে, আমরা সেইটা হচ্ছে সেই ল অ্যান্ড অর্ডারের হেল্প নিব, সেটা আমরা নিজেদের জায়গা থেকে স্টুডেন্টরা করবে না। এটা সরাসরি একটা ছাত্র ছাত্রী বা শিক্ষা সংশ্লিষ্ট ব্যাপার। এরকম বলা যাবে যে এখন বা যে সময় আমরা ইন্টারভিউটা করছি যে ছাত্রছাত্রীরাই বা সমন্বয়করাই দেশ চালাচ্ছে। আমি বলবো যে সমন্বয়ক, আপনি যে কথাটা বলছেন এটা ইন এ সেন্স ট্রু, কোন সেন্সে ট্রু? দেখেন, আমাদের এখানে আমাদের প্রাথমিকভাবে 5 আগস্টের আগে একটা সমন্বয়কের তালিকা প্রকাশ করা হয় 158 জনের। ভুল করে না থাকলে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক হচ্ছে ওখানের মধ্যে 49 জন। তো সেখানে নাহিদ ছিল, আসিফ ছিল, তো সেই সমন্বয়কের তালিকা থেকেই তারা উপদেষ্টা হয়েছে, রাইট? তো তারা হচ্ছে সমন্বয়ক ছিল এবং সেখান থেকে তারা পরবর্তীতে উপদেষ্টা হয়, এবং এখন দেশ এর যেই সংস্কার কার্যক্রম বা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজ, সেটা তারা একটা পার্ট। কিন্তু আপনি যদি বলেন এর পরে যারা সমন্বয়করা আমরা রয়েছি, যারা সরাসরি সরকারের কার্যক্রমে যুক্ত হইনি, উপদেষ্টা মণ্ডলীতে বা অন্য যে কোনো ফরমেশনে হোক আমরা যুক্ত হইনি, আমরা বলবো যে এই যারা আমরা রয়েছি এই সমন্বয়করা, তারা আসলে এখন এই সময়টাতে এসে মানে দেশের সংস্কার কার্যক্রম করার ক্ষেত্রে যে সচেতনতা তৈরি, এবং আমাদের যে সমন্বয়কের যে কমিটিগুলো রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সারা দেশে, সেগুলো পুনর্গঠন করার জন্য কাজ করছে। এবং সমন্বয়কদের নিয়ে একটা আলাপ আসছে যে এখানের মধ্যে অনেকখানে সমন্বয়ক দাবি করছে নিজেদেরকে, হ্যাঁ, বারবার করে। তো আমরা বলবো যে 5 তারিখের আগে আমরা হচ্ছে আমাদের যে কমিটিগুলো হয়েছে সেগুলোই ছিল আমাদের অথরাইজড কমিটি, এবং 5 তারিখের পরে যতগুলো কমিটি হয়েছে সেগুলো এখনও আমরা অথরাইজড করিনি। এগুলো করার জন্য আমাদের 4টা টিম হয়েছে। একটা হচ্ছে এই ধরনের কমিটিগুলো পুনর্গঠন করবে, আরেকটা হচ্ছে আমাদের মেডিকেল টিম হয়েছে, তারপর আমাদের মিডিয়া টিম হয়েছে, যারা বিভিন্নভাবে আমরা সংস্কার কার্যক্রমগুলো করছি। এবং আপনাকে আমি বলবো যে সমন্বয়করা, আপনি যদি বলেন দেশ সংস্কারের কাজ উপদেষ্টা মণ্ডলীতে না থেকে, সরকারের গভর্নেন্ট বডিতে না থেকে 2 জন রয়েছেন কেবল। এর বাইরে আপনি দেখবেন যে এই বন্যার সময় কি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করেছি। সেই জায়গা থেকে আপনাদের 2 জন প্রতিনিধি আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে, আসিফ এবং নাহিদ।
তাদের কাজকে আপনারা সমালোচনা করতে পারবেন? যেহেতু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম গণতন্ত্রের যে স্পিরিট সেটাকে সেটা ক্যারি করে, তাহলে আমি বলবো যে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি রিসেন্ট সময়ে হচ্ছে পত্রিকার সম্পাদকদের সাথে বসেছেন এবং সেই জায়গা থেকে উনি তাদের সাথে তিনি নিজেই জানিয়েছেন যে তারা যদি সমালোচনা করে তার ভুলগুলো ধরিয়ে দেন, এটাই স্পিরিট ছিল। আমি সামারাইজ করছি, তো স্পিরিটটা এরকমই ছিল যে আমাদের এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো ফ্লস থাকে সেটা যাতে সমালোচনা করা যাবে। আমি একটা সিনারিওর কথা বলি, যে যেহেতু আপনারা বলছেন যে এখন আমরা বাক স্বাধীনতা এসেছে, আমি বিশ্বাস করি যে এই জন্যই কিন্তু আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারছি। আজকের দিনে দাঁড়িয়ে আমি কি টিএসসিতে যে একটা ভিন্ন মত, যেটা আমরা যদি কোটা বিরোধী ছাত্রদের কথা বলি বা সমন্বয়কদের বিপক্ষে, আমি রাজুক ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে বলতে পারবো? কেন না? আমাকে এই ভরসায় আস্থা দিতে পারেন যে আমরাও 10 জন মিলে যে সমন্বয়কদের বিপক্ষে ব্যানার নিয়ে দাঁড়াতে পারবো। তাতে আগে আমরা যেটা দেখেছি যে শারীরিক লাঞ্ছনার শিকার হওয়া বা মারপিট, সোজা বাংলায় যেটা বললে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে, সেই সুযোগ নেই। এই আন্দোলনের সাথে বিভিন্নভাবে তো এই পত্রিকার যারা সাংবাদিক রয়েছেন, সম্পাদক রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানানভাবে যুক্ত ছিলেন। আমি বলবো যারা এটা কাভার করতে গিয়েছেন এই আন্দোলন, তারাও এই আন্দোলনের স্টেক হোল্ডার এবং তারা সবাই বাংলাদেশের নাগরিক। তো বাংলাদেশের নাগরিক হিসাবে সে একজন নাগরিক কি করবে না করবে সেটা ঠিক করবে এই দেশের ল অ্যান্ড অর্ডার এবং দেশের সংবিধান। এইটা আপনি আমাকে যদি অথরিটি ভাবেন তাহলে আমি বলবো না। আমি আপনার কথার সাথে একদম একমত, আপনার কথা অবশ্যই যুক্ত আছে। এই জন্য পার্টিকুলারলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি যে দিন শেষে অবশ্যই এই আন্দোলনে কিন্তু বলা যায় প্রথমবার না, এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলনে এক হয়েছেন, কোটা বিরোধী বলি বা নিরাপদ সড়ক চাই, কিন্তু এই আন্দোলনে যে প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটির যে ব্যবধান ছিল সেটা কিন্তু একেবারেই ছিল না। একই কাতারে নেমে একইভাবে, খুব বেশি বলা যাবে না, তারপরেও ঐতিহাসিকভাবে আমরা জানি যে বাংলাদেশের যে কোনো আন্দোলনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হতে হয়। কি দেখছেন 5ই অগস্টের পরে যেটা আপনাকে অনেক আশাবাদী করছে, আপনাকে পার্টিকুলারলি? আমি বলবো যে যেটা আমাকে আশান্বিত করছে সেটা হচ্ছে কোনো কিছু নতুন করে তৈরি করতে গেলে, সৃষ্টি করতে গেলে আগে ভেঙে ফেলতে হয়, পুরনো যে কাঠামো সেটা ভেঙে ফেলতে হয়। তো আমি বলবো এটাই সব থেকে বেশি সম্ভাবনার সময়, কারণ আমরা গত 15-16 বছর কিংবা তারও আগের থেকে আমরা যে স্থবিরতা দেখতে পেয়েছি চিন্তার জায়গা থেকে, মানুষজন ভাবতে পারছে না, তাকে মেকি কিছু চিন্তা ভাবনা তার মধ্যে পুশ করা হচ্ছে, তাকে দৃশ্যমান উন্নয়ন দেখানো হচ্ছে। সেই রকম একটা সিচুয়েশনে যখন মানুষজন হচ্ছে কথা বলতে, সে তো নিপীড়িত হচ্ছেই বিভিন্ন জায়গা থেকে এবং তার সেই কথা বলার জায়গাটুকুও ছিল না। কিন্তু আমি বলবো এই সময়ে এসে সম্ভাবনা আর সময় আমি দেখতে পাচ্ছি, কারণ বিভিন্ন ফোরামে মানুষজন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আওয়াজ তুলছে, কথা বলছে, কেমন বাংলাদেশ চায়, নতুন বাংলাদেশের বিনির্মাণ নিয়ে তারা ভাবছে, এবং আমি এই প্রজন্মের উপরে ভরসা রাখতে চাই। এবং আরেকটা সম্ভাবনার কথা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে এই সংস্কারের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকার রিসেপটিভ, আপনি যেটা বলছিলেন যে তারা আমাদেরকে কোথাও ফিরিয়ে দিচ্ছে না, তারা বলছে যে আপনাদের কোন দাবি দাওয়া রয়েছে আপনারা আসেন, আমরা কথা বলি, আমরা শুনতে চাই। তো আগে তো এই যে আমার রাষ্ট্র, সরকার এবং জনগণের, আমরা তো বলি যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, কিন্তু সেটার কোনো প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা কোথাও দেখতে পাইনি, এক্সিকিউশন আমরা দেখতে পাইনি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাষ্ট্র, সরকার এবং জনগণের মধ্যে যে একটা কঠিন কিছু পর্দা ছিল, একটা দেয়াল ছিল, সেই দেয়ালটা আসলে সরে গেছে কিছুটা, আমি বলবো না পুরোপুরি সরে গেছে, এবং প্রসেস কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই ম্যান্ডেট রয়েছে। এবং আমরা বলতে চাই যে আমরা মিলিতভাবে একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে যদি কাজ করতে পারি, এবং আমি বলবো আমাদের আসলে থেমে গেলে চলবে না। আমরা যদি শুধু ভরসা করে থাকি বা আমরা যদি শুধু বলি যে অন্তর্বর্তীকালীন সরকারই আমাদেরকে দরিয়া পার করে দেবে, তারাই আসলে সব মুশকিলের আস্থান করে দেবে, আমাদেরকে সেই একই সময়ে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ থাকতে হবে এবং আমাদেরকে কনসার্ন থাকতে হবে। এবং একই সময়ে আপনি যেটা বলছিলেন যে আমরা তাদের সমালোচনা করতে পারবো কিনা, তারা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় বা কোনো পদক্ষেপ নিতে যদি দেরি করে, তাহলে আমরা বলবো সেটা আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে এবং সেটা আন্তরিকতার জায়গা থেকে।